পুরাতন ছাত্রীদের নিয়ে বেথুন স্কুল আরও উন্নতির পথে এগিয়ে গেল। এবারের লক্ষ্য মেয়েদের এন্ট্রান্স পরীক্ষায় অংশগ্রহণ। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমতি নেই। এন্ট্রান্স পরীক্ষার জন্য উপযুক্ত হলেও পরীক্ষায় অংশগ্রহণের কোনো সুযোগ এখনও হয়নি। এদিকে রক্ষণশীল সমাজপতিদের একটি অংশের বিরোধিতাও চলছে। এমনকি তাদের এন্ট্রান্স পরীক্ষায় বসতে না দেওয়ার আপ্রাণ চেষ্টা হয়। বর্তমান সময়ের আলোকে এসব চিন্তারও বাইরে, অথচ কাদম্বিনী বসুদের ক্ষেত্রে তাই হয়েছিল। কিন্তু কাদম্বিনী বসু তো থেমে থাকতে আসেননি, তিনি তো ইতিহাস সৃষ্টি করতে এসেছেন। তাকেই মেয়েদের উচ্চশিক্ষার বন্ধ দরজাটা খোলার দায়িত্ব নিতে হলো। এই সময়ের আরেকজন সাহসী কন্যার কথা বলতেই হয়। তার নাম চন্দ্রমুখী বসু। উত্তর পশ্চিম প্রদেশের বাসিন্দা ভুবনমোহন বসুর কন্যা, বাঙালি খ্রিস্টান। প্রগতিশীল মনোভাব সম্পন্ন ভুবনমোহনের অনুপ্রেরণায় চন্দ্রমুখী বসু পড়ালেখা করেন দেরাদুনের ডেরা স্কুল ফর নেটিভ খ্রিস্টান গার্লস স্কুলে। যখন চন্দ্রমুখী বসু এন্ট্রান্স পরীক্ষার যোগ্যতায় পৌঁছান, তখন স্কুলের অধ্যক্ষ রেভারেন্ড হ্যারনের কাছে তিনি আবেদন করেন। অধ্যক্ষ তাকে নিরস্ত করতে চেষ্টা করেন, কারণ বিশ্ববিদ্যালয়ের দরজা মেয়েদের জন্য উন্মুক্ত নয়। কিন্তু চন্দ্রমুখী বসু হলেন প্রথম সৈনিক যে বন্ধ দরজা খোলার লড়াইয়ে নামলেন। অধ্যক্ষ সাহেব লিখলেন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবরে। চারিদিকে সাড়া পড়ে গেল, কিন্তু দরজা খুলল না। চন্দ্রমুখী লড়াইয়ে হেরে গেলেও পরাজয় স্বীকার করলেন না। তার অদম্য ইচ্ছা আর প্রতিজ্ঞার কারণে কলকাতা বিশ্ববিদ্যালয় শর্ত সাপেক্ষে অনুমতি দিল। অদ্ভুত সে অনুমতি। শর্ত হলো তাকে নিয়মিত রেজিস্টার্ড পরীক্ষার্থী বলে গণ্য করা হবে না, এবং পাশ করলেও উত্তীর্ণ ছেলে পরীক্ষার্থীদের নামের তালিকায় তার নম্বর পাত্রী নয়। তিনি পরীক্ষা দিলেন এবং জুনিয়র বোর্ড অফ এক্সামিনেশন ইন আর্টস থেকে ঘোষণা করা হয় যে চন্দ্রমুখী বসু সাফল্যের সাথে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কিন্তু শর্তের কারণে তার নাম পরীক্ষায় পাশের উত্তীর্ণদের তালিকায় প্রকাশিত হলো না। চন্দ্রমুখী দরজা খুলতে না পারলেও বন্ধ দরজায় সজোরে আঘাত করতে পেরেছিলেন, আর সেই বন্ধ দরজা খোলার ভার নিতে হয় কাদম্বিনী বসুকে। এবার লড়াই শুরু করলেন দ্বারকানাথ গাঙ্গুলি। বেথুন স্কুলের জন্য তা ছিল মর্যাদার প্রতীক। মনমোহন ঘোষ সহ সাধারণ ব্রাহ্ম সমাজের নেতারা এগিয়ে এলেন। দ্বারকানাথ গাঙ্গুলি আন্দোলন অব্যাহত রাখেন। তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার আর্থার হবহাউস। তিনি ছিলেন সত্যিকার অর্থে নারী হিতৈষী একজন বিশিষ্ট শিক্ষাবিদ। দ্বারকানাথ গাঙ্গুলির বিরামহীন চেষ্টা আর আর্থার হবহাউসের বদান্যতায় একটি ফলপ্রসূ সিদ্ধান্ত এলো। বেথুন স্কুলের ছাত্রী কাদম্বিনী ও সরলা যে এন্ট্রান্স পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করেছেন, তার জন্য একটি বিশেষ প্রারম্ভিক পরীক্ষা বা টেস্ট পরীক্ষা দিতে হবে। এজন্য দায়িত্ব প্রদান করা হলো, বা যারা পরীক্ষক ছিলেন তারা হলেন পোপ, গ্যারট, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এবং মদনমোহন তর্কালঙ্কার। 1877 খ্রিস্টাব্দে এই টেস্ট অনুষ্ঠিত হয়। উভয়ে পাশ করলেন। অবশেষে সিনেটের টনক নড়ে। 17 মার্চ 1877 সালের সিনেট সভায় মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় বসার প্রস্তাবটি অনুমোদিত হয়। এত কিছুর পরও কাদম্বিনী ও সরলা ভেঙে পড়েননি। গোটা দেশ তাকিয়ে আছে তাদের দিকে। কিন্তু ভাগ্য দেবতা যে মনে মনে হাসলেন সকলের অজান্তে। সরলার মা, নারী শিক্ষার জন্য নিবেদিত প্রাণ ব্রহ্মময়ী দেবী হঠাৎ পরলোক গমন করলেন। অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। এই অসাধারণ রমণী ছিল বঙ্গ মহিলা বিদ্যালয়ের সকল ছাত্রীর অনুপ্রেরণা। পরবর্তী সময়ে দ্বারকানাথ গাঙ্গুলি তাকে নিয়ে একটি বইও লিখেছিলেন। বইয়ের নাম জীবনালেখ্য। পরীক্ষা আসন্ন আর মায়ের মৃত্যু সরলা ও তার বাবা দুর্গামোহনের জন্য বিরাট ধাক্কা। এ সময়ই বিবাহের সম্বন্ধ এলো। পাত্র লন্ডন থেকে পাশ করা ডাক্তার প্রসন্ন কুমার রায়। বিয়ে হয়ে গেল। সরলা দাস হয়ে গেলেন সরলা রায়। তার আর বসা হলো না বহুল কাঙ্ক্ষিত এন্ট্রান্স পরীক্ষায়।
সময়টা সরলার পক্ষে গেল না, আর অন্যদিকে কাদম্বিনী বসু হয়ে গেলেন একা। কিন্তু যিনি লড়াইয়ের ময়দানে অগ্রগামী প্রধান সৈনিক, তিনি তো থেমে থাকতে পারেন না। সময়ের লড়াকু কন্যা কাদম্বিনী বসু একাই বহু লড়াইয়ে পাওয়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের এন্ট্রান্স পরীক্ষায় বসলেন। কাদম্বিনী বসু পরীক্ষায় পাশ করে রেকর্ডের খাতায় নাম লেখালেন। মাত্র 1 নম্বরের জন্য প্রথম বিভাগ পাননি। তিনিই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ প্রথম বাঙালি নারী। এক্ষেত্রে চন্দ্রমুখী বসুর নামও লেখা আছে স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায়। আর সরলা দাস সুযোগ হারালেন নিতান্ত দুর্ভাগ্যবশত। সারা দেশে কাদম্বিনী বন্দনা শুরু হয়ে যায়। সমাজের সেই বিরুদ্ধবাদীদের মুখ বন্ধ করে দেন কাদম্বিনী তার কৃতিত্ব দিয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয়, প্রথম বাঙালি ছাত্রী, যার গৌরবে সবাই গৌরবান্বিত। কাদম্বিনী বসু তার গুড সেন্স অ্যান্ড ডিটারমাইন্ড এনার্জি দিয়ে সকলের মন জয় করলেন, সমালোচনাকারীদের চমকে দিলেন। যে স্কুলের নাম ইতিহাসের খাতায় লিপিবদ্ধ হলো সগৌরবে, সেই বেথুন স্কুল কাদম্বিনী বসুর জন্য আয়োজন করে বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তারিখ 16 আগস্ট 1879 খ্রিস্টাব্দ। কি চমৎকার ছিল সেই আয়োজন! উপস্থিত ছিলেন সকল শিক্ষক, শিক্ষিকা, ছাত্রী। এই অনন্য অনুষ্ঠানে এসেছিলেন ভাইসরয় লর্ড লিটন ও তার স্ত্রী, বেথুন স্কুল কমিটির সভাপতি বিচারপতি রিচার্ড গার্থ এবং শিক্ষা দপ্তরের অনেক গণ্যমান্য ব্যক্তিও এসেছিলেন। লেডি লিটনের হাত দিয়ে কাদম্বিনী বসুকে পুরস্কার ও সার্টিফিকেট দেয়া হয়। জয়দেবপুরের জমিদার কুমার রাজেন্দ্র নারায়ণ রায় স্কুলের সভাপতির মাধ্যমে প্রদান করেন 50 টাকা মূল্যের বই এবং 50 টাকা মূল্যের স্বর্ণপদক। স্কুলের সভাপতি বিচারপতি রিচার্ড গার্থ কাদম্বিনী বসুর দৃঢ় মানসিকতার ভূয়সী প্রশংসা করেন। কাদম্বিনী বসুর সাফল্যে অভিভূত হন স্বয়ং উপাচার্য। শুধু বাংলা নয়, বাংলার বাইরেও কাদম্বিনী বসুর কৃতিত্ব গাথা ছড়িয়ে পড়ে। বাংলার নারী জাগরণ গ্রন্থে কাদম্বিনীর পুত্র প্রভাত গঙ্গোপাধ্যায় লিখেছেন, কাদম্বিনীর সাফল্যের সংবাদে উত্তর পশ্চিম প্রদেশের বোম্বাইয়ে ও মাদ্রাজে শিক্ষার্থীদের মধ্যে প্রবল উৎসাহের সঞ্চার হইল। সময়ের সাথে যুদ্ধ করে সময়ের লড়াকু কন্যা বিজয় অর্জন করলেন সকল চড়াই উতরাই পেরিয়ে। যার সব যোগ্যতা ছিল কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল না, কাদম্বিনী বসু বহুদিনের সে অচলায়তন ভেঙে দিলেন। শুধু ইতিহাসের পাতায় নাম লেখাননি, আরও মেধাবী কন্যাদের জন্য দুয়ার খুলে দিলেন। যে অকুতভয় নারী অদম্য অধ্যবসায় দিয়ে তৃতীয় উচ্চতম কাঞ্চনজঙ্ঘা চূড়ায় উঠেছেন, তার কাছে হিমালয়ের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া গডউইন অস্টিন বা কেটুতে আরোহণ কঠিন নয়। কাদম্বিনী বসু তাই করে দেখালেন। তিনি FA পাশ করে আরও একবার রেকর্ডের খাতায় নাম লেখালেন। আর কাদম্বিনী বসুর হাত ধরেই বেথুন স্কুল হয়ে গেল বেথুন কলেজ। কাদম্বিনী বসু তো এন্ট্রান্স পাশ করলেন, তিনি FA পরীক্ষায় বসতে চান, কিন্তু কলেজ কোথায়? ছেলেদের জন্য অনেক কলেজ আছে, মেয়েদের জন্য একটিও নেই। কো এডুকেশনের কথা তো সে সময় কেউ কল্পনাতেও আনেননি। ওদিকে বিরুদ্ধবাদীরা তো আদা জল খেয়ে তৈরি আছেন। কাদম্বিনী বসুর জন্যই বেথুন স্কুলের সাথে বেথুন কলেজ খোলার দাবি জোরে সোরে উত্থাপিত হলো। বেথুন স্কুল কমিটির সম্পাদক ব্যারিস্টার মনমোহন ঘোষ উদ্যোগ নিলেন। অবশেষে বেথুন স্কুলের এক অংশে ভারতের প্রথম মহিলা কলেজের যাত্রা শুরু হলো। নাম বেথুন কলেজ। সেই কলেজের ছাত্রী মাত্র একজন, নাম কাদম্বিনী বসু। স্কুল ভবনের একটি কক্ষে থাকা শুরু করলেন কাদম্বিনী বসু। 16 জুন 1879 খ্রিস্টাব্দ থেকে FA বা ফার্স্ট আর্টস পড়া শুরু হলো। কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টায় কাদম্বিনী বসুর শিক্ষক হিসেবে যোগদান করলেন কটক কলেজের স্বনামধন্য শিক্ষক অধ্যাপক শশীভূষণ দত্ত। তিনি কাদম্বিনী বসুর প্রথম শিক্ষক। তিনি ইংরেজি, অঙ্ক, দর্শন ও ইতিহাসে দক্ষ ছিলেন। কাদম্বিনী বসুর সাফল্যে বেথুন স্কুল কলেজে রূপান্তরিত হওয়ায় চারিদিকে সাড়া পড়ে গেল।
একজন ছাত্রী একজন অধ্যাপক মিলে একটি কলেজের যাত্রা, তা তো অভাবনীয় ও বিরল দৃষ্ট। পরবর্তী সময়ে এই কলেজে যোগদান করলেন একজন শিক্ষিত ইউরোপিয়ান শিক্ষয়িত্রী এফএ লিপসকোম। তাকে দায়িত্ব দেওয়া হলো সুপার বা তত্ত্বাবধায়কের। কাদম্বিনী বসু একাই তৈরি হলেন এফএ পরীক্ষার জন্য। 1880 সালে বেথুন কলেজ থেকে পরীক্ষা দিয়ে কাদম্বিনী বসু এফএ পাশ করলেন, পেলেন তৃতীয় বিভাগ। এদিকে আরেকটি অনন্য নজির স্থাপন করলেন চন্দ্রমুখী বসু। তিনি কাদম্বিনীর আগে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে এন্ট্রান্স পাশ করে এফএ পরীক্ষার আবেদন করলে আবেদন মঞ্জুর হয়। কিন্তু বেথুন স্কুল বা কলেজে অহিন্দুদের পড়ার সুযোগ ছিল না। তাছাড়া চন্দ্রমুখী বসু ফার্সি ভাষা নিয়ে পড়তে চেয়েছিলেন, কিন্তু বেথুন কলেজে সে ভাষা শেখানোর শিক্ষকও ছিলেন না। শেষ পর্যন্ত খ্রিস্ট ধর্মের অনুসারী চন্দ্রমুখী বসু অন্য প্রতিষ্ঠান থেকে এফএ পরীক্ষা দিলেন, উত্তীর্ণও হলেন, পেলেন দ্বিতীয় বিভাগ। বেথুন স্কুল ও কলেজ সকল ঐতিহ্য ভেঙে অন্য ধর্মের মেয়েদের ভর্তির দুয়ার খুলে দিল, যার কৃতিত্ব কাদম্বিনী বসু ও চন্দ্রমুখী বসুর। তারা রেখে গেলেন এক অনন্য নজির। এই দুই মহীয়সী রমণী আজও আলো ছড়িয়ে যান। কাদম্বিনী বসু একে একে যেন জয় করে চলেছেন হিমালয়ের তৃতীয় থেকে দ্বিতীয় উঁচু চূড়া হয়ে আরও উপরে। এবার তিনি এভারেস্ট জয় করবেন। সময়ের থেকে এগিয়ে থেকে দুই কালজয়ী নারী এভারেস্ট জয়ের মতো সংগ্রামে নেমে পড়লেন। বেথুন কলেজেই দুইজন হলেন বিএ ক্লাসের ছাত্রী। 1881 খ্রিস্টাব্দ হতেই বেথুন কলেজে বিএ পড়া শুরু হয়। আরেকটি রেকর্ড সৃষ্টির দ্বারপ্রান্তে তারা পৌঁছে গেলেন অদম্য অধ্যবসায়ে। তখনও পর্যন্ত সমগ্র ভারতবর্ষে এমনকি সারা ব্রিটিশ সাম্রাজ্যে কোনো নারী গ্র্যাজুয়েট হবার সৌভাগ্য অর্জন করতে পারেননি। কাদম্বিনী বসুদের মেধা ও দৃঢ়তাকে ভর করে বেথুন স্কুল বেথুন কলেজের চ্যালেঞ্জে এগিয়ে গেল। কলেজ বিভাগ পুরোপুরি চালু হলো। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ম করলেন বিএ ক্লাসে গণিতের বদলে মেয়েরা পলিটিক্যাল ইকোনমি পড়তে পারবে। ধারণা ছিল মেয়েরা অঙ্ক বুঝতে পারবে না, কিন্তু শত্রুর মুখে ছাই দিয়ে কাদম্বিনী বসু গণিতকেই বেছে নিলেন। কাদম্বিনী চন্দ্রমুখীরা যখন বিএ প্রথম বর্ষের ছাত্রী, তখন নারী শিক্ষা আন্দোলনে আরেকটি পালক যুক্ত হলো। ইউরোপিয়ান খ্রিস্টান মেয়ে এলেন ডি আব্রু এফএ পাশ করেন। একই সময়ে সরলা দাসের বোন অবলা দাস এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন। দুজনেই প্রথম শ্রেণীর স্কলারশিপ পান এবং মাদ্রাজ মেডিকেল কলেজে ভর্তি হন। তখন কলকাতা মেডিকেল কলেজ মেয়েদের জন্য উন্মুক্ত হয়নি, যার জন্য কাদম্বিনী বসুকে লড়াই করতে হয়েছে। উল্লেখ্য, এই অবলা দাসী পরবর্তীকালে বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর স্ত্রী লেডি অবলা বসু। সময়টা ছিল প্রতিকূল। ইংল্যান্ডের ক্যামব্রিজ, অক্সফোর্ডের মতো নামী বিশ্ববিদ্যালয়ের দুয়ারও তখনও উন্মুক্ত হয়নি মহিলাদের জন্য। সে সময় অর্থাৎ 1882 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে কাদম্বিনী বসু ও চন্দ্রমুখী বসু বিএ পরীক্ষায় অংশগ্রহণ করলেন এবং কৃতিত্বের সাথে উত্তীর্ণও হলেন। সৃষ্টি হলো ইতিহাস, নারী শিক্ষার অনন্য নজির। দুই সাহসী কন্যা রেকর্ড গড়লেন। কাদম্বিনী বসু ও চন্দ্রমুখী বসু হলেন শুধু ভারতবর্ষ নয়, ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম মহিলা গ্র্যাজুয়েট। কাদম্বিনী চন্দ্রমুখীদের সাফল্য আসমুদ্র হিমাচলকে নাড়িয়ে দিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এত লোক হয় যে ভিড় সামলাতে পুলিশকে অনেক বেগ পেতে হয়। হল ভর্তি লোক, তারপরও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়িয়ে রাস্তায় ট্রাম লাইন পর্যন্ত লোকে লোকারণ্য। উপাচার্য এইচ.জি. রেনল্ড স্বয়ং কাদম্বিনী বসু ও চন্দ্রমুখী বসুর হাতে বিএ ডিগ্রির সার্টিফিকেট অর্পণ করেন। কলকাতা মেডিকেল কলেজে মেয়েদের ভর্তির কোনো নিয়ম নেই। কাদম্বিনী বসু এফএ পাশ করেই কলকাতা মেডিকেল কলেজে ভর্তির আবেদন করেছিলেন। মহাপ্রতাপশালী কর্তৃপক্ষ তার সে আবেদনপত্র নাকচ করে দেন। আবার স্নাতক হবার পর পুনরায় আবেদন করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলকাতা মেডিকেল কলেজে তখন নিয়ম ছিল এফএ বা এন্ট্রান্স পরীক্ষা দিয়েও মেডিকেল পড়া যেত।
আরও নিয়ম ছিল, বিএ পাশ করে পড়তে আসলে মেডিকেল কলেজে পড়াশোনার কোনো খরচ লাগবে না। কিন্তু মেয়েদের ডাক্তারি পড়ার উপর নিষেধাজ্ঞা ছিল পুরোপুরি। তাই কাদম্বিনী বসুকে পাহাড় সমান বাধার সম্মুখীন হতে হয়। এ লড়াইয়ে তার পাশে সাহসী যোদ্ধা হিসেবে দাঁড়ালেন দ্বারকানাথ গাঙ্গুলি। যে সময় ভারতবর্ষ জুড়ে প্রসূতি ও শিশু মৃত্যুর হার অত্যাধিক, অন্দরমহলে পুরুষ ডাক্তারের প্রবেশ নিষেধ, সে সময় নারীদের মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া ছিল অত্যন্ত জরুরি। কিন্তু কর্তা ব্যক্তিরা সেদিকে নজর দেননি। কিন্তু মাদ্রাজ ছিল এগিয়ে। 1871 খ্রিস্টাব্দে মেয়েদের জন্য মাদ্রাজ মেডিকেল কলেজের দুয়ার খুলে দেওয়া হলো। প্রথম ছাত্রী ভারতীয় নন, বিদেশিনী, নাম মেরি শার্লিভ। 1882 খ্রিস্টাব্দ পর্যন্ত কোনো ভারতীয় মেয়ে সেখানে ভর্তি হননি। প্রথম ভর্তি হলেন দুর্গামোহন দাসের কন্যা অবলা দাস। আরও ভর্তির খাতায় নাম লেখালেন বেথুন কলেজ থেকে পাশ করা ছাত্রী অ্যালেন ডিয়াব্রু। সারা পৃথিবী জুড়েই তখন মেয়েদের ডাক্তারি পড়া ছিল অত্যন্ত সীমিত। এই দুরন্ত সময়ে কাদম্বিনী বসুকে লড়াইয়ে নামতে হলো শুধু কলকাতা মেডিকেল কলেজেই ভর্তির অনুমতি পেতে। এবার কাদম্বিনী বসু বিএ পাশ করে ভর্তির আবেদন করেন। অন্যদিকে বিএ পাশ করে চন্দ্রমুখী বসু এমএ পড়তে যান এবং পরবর্তী সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যথারীতি এমএ পাশ করে প্রথম মহিলা এমএ হবার গৌরব অর্জন করেন। এবার কাদম্বিনী বসুর আবেদন নাকচ হলে দ্বারকানাথ গাঙ্গুলি সহ প্রগতিশীল ব্রাহ্ম নেতারা আন্দোলন শুরু করলেন। কলেজ কাউন্সিল থেকে শিক্ষকদের প্রবল আপত্তি আসে। ডিপিআই অফিস অবশেষে বাংলার ছোটলাট স্যার রিভার্স থমসনের হস্তক্ষেপ কামনা করে। তারই ধারাবাহিকতায় 29 জুন 1883 খ্রিস্টাব্দে সরকার মেডিকেল কাউন্সিলের সিদ্ধান্ত নাকচ করে কাদম্বিনী বসুকে মেডিকেল কলেজে ভর্তির অনুমতি দেয়। এই সারা জাগানো ঘটনায় সমাজে আলোড়ন ওঠে। ভর্তি যুদ্ধে জয়ী হয়ে কাদম্বিনী বসু কলকাতা মেডিকেল কলেজে প্রথম ছাত্রী হিসাবে ভর্তি হলেন। কিন্তু এক রণাঙ্গন থেকে আরেক রণাঙ্গনে যুদ্ধে নামতে হলো তাকে। একটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ভরসা হয়ে থাকেন সম্মানিত শিক্ষক মণ্ডলী। কিন্তু কাদম্বিনী বসুর দুর্ভাগ্য, অধিকাংশ শিক্ষক ছিলেন নারী শিক্ষা, বিশেষ করে মেডিকেলে নারী শিক্ষার ঘোর বিরোধী। গভর্নর থমসনের সিদ্ধান্তে কলেজ কাউন্সিল বাধ্য হলেন কাদম্বিনীকে ভর্তি করাতে, কিন্তু তারা মন থেকে মেনে নেননি। কেবল অধ্যক্ষ সহ কয়েকজন অধ্যাপক তার পক্ষে ছিলেন, বাকিরা তার বিরুদ্ধে। এই অবস্থায় প্রথম ও একমাত্র নারী হয়ে তাকে সকল প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে এগিয়ে যেতে হয়েছে। সাথে ছিল সমাজের এক শ্রেণীর রক্ষণশীল মানুষ, যারা কাদম্বিনী বসুর ডাক্তারি পড়ার জন্য বিরোধিতা করে গেছেন। তাছাড়া সহপাঠী ছাত্ররা সবাই তার অনুকূলে ছিলেন না। কাদম্বিনী বসুর কলকাতা মেডিকেল কলেজে রেজিস্ট্রেশন হয় 23 জুন 1883 খ্রিস্টাব্দে। কেউ কেউ বলছেন এই ভর্তির আগেই তার বিবাহ হয়, কারো মতে ভর্তির কিছু পরে এই বিবাহ হয়। দ্বারকানাথ কাদম্বিনীর বিবাহ সে সময়ের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কলকাতা মেডিকেল কলেজের মেডিসিনের অধ্যাপক ছিলেন ডাক্তার রাজেন্দ্র চন্দ্র। তিনি ছিলেন কাদম্বিনী বসুর মেডিকেল কলেজে পড়ার সবচেয়ে ঘোর বিরোধী। পদে পদে তাকে আটকিয়েছেন। সে কারণেই হয়তো কাদম্বিনী গাঙ্গুলির সাফল্যের জয়গাথা যেখানে লেখা হয়েছে, তার পাশে খলনায়ক হিসেবে ডাক্তার চন্দ্রের নামও খোদিত আছে। সময় কাউকে ক্ষমা করে না। অথচ এই ডাক্তার চন্দ্র ইংল্যান্ড থেকে এমআরসিপি, এফআরসিএস ডিগ্রি অর্জন করেছেন। শুধু তাই নয়, ইংল্যান্ডের লর্ড চ্যান্সেলর হার্ডিন স্ট্রাবলির বোন মেরি পিকাওকেও বিবাহ করেছেন। কিন্তু পাশ্চাত্য শিক্ষা ও মেম সাহেবের স্বামী হয়েও তার রক্ষণশীল মন কাদম্বিনী বসুকে দমিয়ে রাখতে চেষ্টার কোনো ত্রুটি করেননি। কিন্তু যে মেয়ে ইতিহাসের চূড়ায় ওঠার যোগ্যতা রাখেন, তাকে হারানো যায় না। কাদম্বিনী বসু হেরে যাননি। আর্নেস্ট হেমিংওয়ের সেই উক্তি, এ ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড, তার উদাহরণ বহু আগেই কাদম্বিনী বসু প্রমাণ করে গেছেন। প্রতিকূল পরিবেশের মধ্যে কাদম্বিনী গাঙ্গুলি গভীর মনোযোগ ও অধ্যবসায় নিয়ে পড়ালেখা করেন। একদিকে সংসার সামলিয়েছেন, সন্তান ধারণ করেছেন, আবার সকল ক্লাস ও ব্যবহারিক ক্লাসে অংশগ্রহণ করে তার সামর্থ্যের প্রমাণ রেখেছেন। কিন্তু পরিবেশ তার অনুকূলে ছিল না।
তখনকার সময় 3 বছর পর একটি পরীক্ষা হতো, সেটি হলো ফার্স্ট এমবি। এর 2 বছর পর অর্থাৎ মোট 5 বছর অধ্যয়ন শেষে দিতে হতো ফাইনাল এমবি পরীক্ষা। কাদম্বিনী বসু তখন কাদম্বিনী গাঙ্গুলি। তিনি চরম নিষ্ঠার সাথে পড়ালেখা করে পরীক্ষা দিলেন, সব বিষয়ে দক্ষতার পরিচয় দিলেন, কিন্তু মেডিসিন পেপারে 1 নম্বরের জন্য ফেল করলেন। আর সেই পরীক্ষার পরীক্ষক অধ্যাপক ডাক্তার রাজেন্দ্র চন্দ্র। কিন্তু কাদম্বিনী গাঙ্গুলি দমবার পাত্রী নন। অধ্যক্ষ ডক্টর কোটসের কাছে রিভিউ আবেদন করলেন। অধ্যক্ষ মহোদয় ডক্টর চন্দ্রের বিরোধিতা বুঝতে পেরেছিলেন। অধ্যক্ষ মতামত দিলেন, হয় কাদম্বিনী গাঙ্গুলিকে আগামী বছর একই পেপারে আবার পরীক্ষা দিতে হবে, নতুবা তাকে ফার্স্ট এলএমএস সার্টিফিকেট দিতে হবে। সিন্ডিকেটের রায়ে অবশ্য কাদম্বিনী গাঙ্গুলি এলএমএস পাশের সার্টিফিকেট পেয়েছিলেন। তিনি 7 আগস্ট 1886 সালে এই সার্টিফিকেট পান। তদুপরি কাদম্বিনী গাঙ্গুলি দৃঢ়চেতা মন থেমে থাকেনি। পড়লেন এলএমএসের 2য় পর্বের পড়া, পূর্ণ হলো মেডিকেলে পড়ালেখার 5 বছর, বসলেন ফাইনাল পরীক্ষায়। এবারও বাধা হয়ে দাঁড়ালেন ডাক্তার রাজেন্দ্র চন্দ্র। কাদম্বিনী গাঙ্গুলি একই অধ্যাপকের কাছে অকৃতকার্য হলেন। অধ্যক্ষ কোর্স সবই বুঝতে পারলেন। ডাক্তার চন্দ্রকে রিভিউ করতে বললেন, কিন্তু ডাক্তার চন্দ্র রাজি হননি। এভাবে কলকাতা মেডিকেল কলেজে একটি কালো অধ্যায় রচিত হলো। কলকাতা মেডিকেল কলেজের প্রথম ছাত্রী হয়ে এবং মেধার স্বাক্ষর রেখেও কাদম্বিনী গাঙ্গুলি প্রথম মহিলা এমবি হতে পারলেন না। অধ্যক্ষ কোর্স ডক্টর হার্ভে কাদম্বিনীর পক্ষে ছিলেন, কিন্তু ডক্টর চন্দ্রের পক্ষ ছিল ভারী। এরা শুরু থেকেই কাদম্বিনীর বিরুদ্ধে ছিলেন। অধ্যক্ষ কোর্স বুঝতে পেরেছিলেন যে কাদম্বিনী গাঙ্গুলির ক্ষেত্রে অন্যায় করা হচ্ছে। সিন্ডিকেট যখন তার পক্ষে গেল না, তখন অধ্যক্ষ এগিয়ে এলেন সামনে। এক অসাধারণ কাজ তিনি করে দেখালেন। সে সময় অধ্যক্ষের ক্ষমতা ছিল, কাউকে যোগ্য বিবেচনা করলে তিনি একটি ডিগ্রি প্রদান করতে পারতেন। এই ডিগ্রিটির নাম গ্র্যাজুয়েট অব দি মেডিকেল কলেজ অব বেঙ্গল, অর্থাৎ জিএমসিবি। অধ্যক্ষ কোর্স তার স্বীয় ক্ষমতা বলে কাদম্বিনী গাঙ্গুলিকে এই জিএমসিবি উপাধি প্রদান করলেন। ডক্টর চন্দ্র সহ সকল খলনায়কদের বিরুদ্ধে অধ্যক্ষের সাহসী পদক্ষেপে কাদম্বিনীর চলার পথ রুদ্ধ হলো না। ফলে এমবি ডিগ্রি থেকে বঞ্চিত করা হলেও কাদম্বিনী গাঙ্গুলি হলেন ডিগ্রিপ্রাপ্ত প্রথম বাঙালি মহিলা চিকিৎসক। ডক্টর কাদম্বিনী প্র্যাকটিসের অধিকার পেলেন। শুরু হলো ডক্টর কাদম্বিনী গাঙ্গুলির পেশাগত জীবনের আরেকটি সংগ্রাম মুখর অধ্যায়।